আজ শোনাব সুকান্ত ভট্টাচার্যের লেখা পরকীয়া গল্পটির শেষ অংশ। রুমা বলল, আজ একবার তোমার সাথে দেখা করতে চাই, বিকেলের দিকে। দীপকের মুখ থেকে বেরিয়ে এলো, আজ হবে না গো, আজ আমার অফিসে কাজ আছে। এবার রুমা অবাক করে বলল, ঠিক আছে, আমি তোমার অফিসে আসছি। কটায় বেরোবে বলো? দীপক এবার মাথাটাকে একটু ঠান্ডা করে বলল, রুমা, তোমার মেলটা আমি পেয়েছি, আর আমিও তোমায় একটা মেল করেছি, ওটা তুমি পারলে একবার দেখে নিও। রুমা এবার ঠিক আছে বলে ফোনটা রেখে দিল। দীপককে অবাক করে এরপর দুদিন আর রুমার কোনো ফোন এলো না, কোনো মেসেজও নয়। দীপক কিন্তু মনে মনে খুব একটা খুশি হতে পারলো না। তার মনের গভীরে এক কোণায় হয়তো রুমা এখনো বেঁচে আছে। তবে কি সে সত্যিই রুমাকে ভালোবেসে ফেলেছে? সে একটু চিন্তা করলো। না, রুমার হাসি, কথা, ছোঁয়া ছাড়িয়ে দীপকের শুধু মনে আসলো রুমার শরীর। এবার তার মনে এক আদিম খেয়াল এলো। সেদিন ছিল সোমবার। দীপক ফোন করলো রুমাকে। ফোনটা কিছুক্ষণ রিং হবার পর থেমে গেল। দীপক আবার রিং করলো, এবারও তাই। কিছুক্ষণ বাজলো, তারপর আবার থেমে গেল। তবে এবার থামার সাথে সাথে একটা মেসেজ ঢুকলো, সরি, ক্লাস নিচ্ছি, ফোন ব্যাক করছি। তার প্রায় আধ ঘন্টা পরে রুমার ফোন এলো। তার প্রথম কথা ছিল, কি গো, এই যে বললে আর সম্পর্ক রাখবে না, তবে? দীপক এবার কিছুটা মিথ্যে কথা বলল, আরে ওই মেলটা বলতে পারো একটু বউয়ের ভয়ে লিখেছি। বুঝতেই পারছো তো, বিবাহিত পুরুষের অনেক ঝামেলা। রুমা বলল, তা এখন কি ভয় কেটে গেছে, নাকি বউ অনুমতি দিয়েছে এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে? বলেই রুমা তার বিখ্যাত হাসি দিল। দীপক বলল, ধুর, ইয়ার্কি ছাড়ো, চলো আবার আমরা দেখা করি। কাল করবে? রুমা একটু চুপ করে থেকে বলল, না, কাল হবে না, হলে আবার সেই শনিবার। দীপক বলল, ওকে, এবার আমরা একটা রেস্টুরেন্টে দেখা করব। রুমা বলল, কোন রেস্টুরেন্ট? দীপক বলল, সেটা আমি ঠিক সময় জানিয়ে দেব। রুমা শুধু বলল, ঠিক আছে, কিন্তু বেশি রাত করা যাবে না। দীপকের হঠাৎ মনে হলো সে শিলাকে ঠকাচ্ছে। শিলা তাকে সন্দেহাতীতভাবে ভালোবাসে। দীপকের মনটা কেমন করে উঠল। দীপক নিজের মনকে বুঝতে পারছে না। শিলাকে ঠকাতে তার মন চাইছে না, আবার সে রুমাকেও ফেলতে পারছে না। সে জীবনে ভাবেনি তার জীবনে এরকম একটা ঘটনা কোনোদিন ঘটবে। এরপর কয়েকদিন সে রুমার সাথে ফোনে কথা বলল, কারণ দুপুরে রুমা স্কুল থেকে চ্যাট করতে পারে না। সুতরাং সেই ফোন, সেই মেসেজ, সময়ের সাথে সাথে দীপক আবার মোহিত হয়ে পড়ল রুমার প্রতি। দীপক জেনে শুনে এমন একটা রেস্টুরেন্টই করলো যেখানে কাপলদের ব্যক্তিগত কেবিন থাকে, অর্থাৎ যাতে সে আর রুমা আর একটু ঘনিষ্ঠ হতে পারে। আর এটা যদি রুমা মেনে নেয়, তাহলে তার পরের পরিকল্পনা থাকবে কোনো এক হোটেলে রাত কাটানো। দীপক পরিষ্কার বুঝতে পারলো রুমাকে সে ভালোবাসতে পারেনি, সে তার শরীরের প্রতি বেশি আকৃষ্ট। শনিবার দীপকের অফিসে হাফ ডে। সে রুমাকে ফোন করে এয়ারপোর্টে আসতে বলল বিকেল 3টের সময়। তারা সেখান থেকে রাজারহাটের দিকে এক নিরিবিলি জায়গায় এক রেস্টুরেন্টে এলো। গাড়ি পার্ক করে দীপক রুমাকে নিয়ে আগে থেকে বুক করা রেস্টুরেন্টের কেবিনে গিয়ে ঢুকলো। রুমাকে যেন আজ আরো বেশি লাস্যময়ী লাগছে। চুলটা ছাড়া, একটা স্লিভলেস টাইট টপ আর জিন্স পরেছে। আজ যেন রুমাকে একটা পুরো আগুনের গোলা লাগছে। রুমা কেবিনে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, এরকম একটা প্রাইভেট কেবিন নিয়েছো? তোমার কি অন্য কোনো প্ল্যান আছে নাকি? দীপক হেসে বলল, কি প্ল্যান থাকবে বলো, সুন্দরী বান্ধবীর সাথে একটু নিরিবিলি কথা বলার জন্য এই ব্যবস্থা। রুমা একটু মিষ্টি হেসে বলল, ও তাই বুঝি? দীপক একটু ভনিতা করে বলল, তুমি কি ভাবলে? রুমা বলল, না, আমি আর কি ভাববো, দেখি সময় আমাকে কি ভাবায়। তারা খাবারের অর্ডার দিল। রুমা জিজ্ঞেস করলো, তা আজ বউকে কি বললে? দীপক বলল, আজ আমাদের হাফ ডে, কিন্তু ওকে বলেছে যে আজ ফুল ডে। কথাটা শেষ হবার মুহূর্তেই দীপকের মোবাইলটা বেজে উঠল। শিলার ফোন। দীপক রুমাকে বলল, বউ ফোন করেছে, আমি একটু বাইরে থেকে আসছি। শিলা ও প্রান্ত থেকে জিজ্ঞেস করলো, আজ কটায় আসছো? দীপক একটু ভেবে বলল, আসতে আসতে রাত 8টা-9টা বাজতে পারে। কেন, কি হয়েছে সোনা? শিলা একটু চমকে বলল, সোনা বলছো যে বড়, কি হলো? যা হোক, আসার সময় মেয়ের জন্য দুধের কৌটো এনো।
দীপক বলল, ওকে ডার্লিং। দীপকের মনটা একটু খুশিতে ভরে উঠেছে। সেটা রুমার সাথে থাকার জন্য কিনা দীপক বুঝতে পারল না। কেবিনে ঢোকার পর রুমা একটু তির্যকভাবে জিজ্ঞাসা করলো, কি, বউ ধরে ফেলেছে? দীপক এবার একটু সাহস সঞ্চয় করে রুমার গাল দুটো এক হাতে ধরে বলল, না সোনা। রুমা এবার খিলখিল করে হেসে বলল, আরে বাস সোনা, তোমরা পুরুষ মানুষেরা একটু অদ্ভুত বটে। আর বিবাহিত হলে তো কথাই নেই, তোমরা দুকুলি বজায় রাখতে চাও। দীপক মনে মনে ভাবল, তার সাথে শিলার কথা রুমা শুনে ফেললো নাকি? সে কোনো কথা না বলে রুমার পাশে আরেকটু সরে এসে বসলো। রুমার ছাড়া চুলগুলো তার চোখে এসে ঠেকতে লাগলো। ভিতরে ভিতরে দীপক একটু উত্তেজনা অনুভব করলো। তার সারা শরীরে একটু বিদ্যুৎ খেলে গেল। রুমাকে সে বাঁ হাত দিয়ে ধরে আরেকটু কাছে আনার চেষ্টা করতেই দেখলো খাবার নিয়ে বেয়ারা ঢুকছে। দীপক রুমাকে ছেড়ে দিয়ে সোজা হয়ে বসলো। রুমা মুখে হাত দিয়ে একটু ফিক করে হেসে উঠলো। বেয়ারা খাবার সাজিয়ে গুছিয়ে 5 মিনিট পরে বেরিয়ে গেল। রুমা আবার মিসকে হেসে বলল, মশাই, সবকিছু সব জায়গায় হয় না। দীপক ইঙ্গিতটা বুঝতে পারলো। কেবিনটা আলাদা হলে কি হবে, বেশি রিস্ক নেওয়া যাবে না বলেই মনে হলো দীপকের। রুমা জিজ্ঞেস করলো, তুমি কিন্তু আমাকে খুব দুঃখ দিয়েছো দীপক। দীপক এই প্রথমবার তার নামটা রুমার মুখে উচ্চারিত হতে শুনল। সে একটু আস্তে করে বলল, কেন? রুমা একটু গম্ভীর মুখে বলল, তোমাকে আমি ভালোবেসে যে মেলটা করলাম তার উত্তর তুমি কি দিলে? জানো, সেদিন আমি কিছু খাইনি। আমার একবার মনে হলো মরে যাই, কিন্তু না, তারপর তোমার কথা মনে হলো। তুমি বলেছিলে মৃত্যু সব সমস্যার সমাধান নয়। আমি মরিনি দীপক, আমি জানতাম তুমি আমার কাছে আবার ফিরে আসবে। তোমাকে ফিরে আসতেই হবে। রুমাকে একেবারে অন্যরকম মনে হলো দীপকের। এ রুমাকে সে যে এই প্রথমবার চিনল। তার মনে এক ভয়ের স্রোত খেলে গেল। তার মানে রুমা তাকে সত্যিই ভালোবেসে ফেলেছে, কিন্তু সে তো তার ভালোবাসা চায় না, সে যে চায় অন্য কিছু। দীপকের মনে হলো, না, আর এগোনো উচিত নয়। দীপক এবার প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করতে লাগলো, আচ্ছা রুমা, তুমি কি সাবজেক্ট পড়াও? কিন্তু রুমা মাথা নিচু করে বসে। দীপক রুমার মুখটা ধরে মাথাটা ওপরে তুলে চমকে উঠল। রুমার চোখ দিয়ে অশ্রুধারা বইছে। দীপকের মনটা অজান্তেই করুণ হয়ে গেল। আস্তে করে তার মাথাটা নিজের কাঁধে নিয়ে বলল, কি হলো রুমা? রুমা এবার দীপকের বুকের কাছে মাথা গুঁজে বলল, তুমি আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ, আমি তোমাকে খুব ভালোবাসি। কথাটি বলে রুমা দীপকের গালে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। দীপকের মন আবার ভালো লাগার ভয়ে দোলাচলে দুলতে লাগলো। সেদিন দীপকের আর কিছু ভালো লাগলো না। সে বুঝলো যে কারণে আজ সে প্রস্তুতি নিয়েছিল, সে আর তার মন চাইছে না। তার থেকে বরঞ্চ রুমার সাথে সময় কাটাতে তার ভীষণ ইচ্ছে করছে। দীপক ভয় পেল, সেও কি রুমাকে মন দিয়ে দিল? কিন্তু সে তো শিলাকে ভীষণ ভালোবাসে। কিন্তু সে আজ রুমার হাত দুটো ধরে অনেকক্ষণ বসে রইল। সে রাতে দীপক বাড়ি ফিরে কিছু খাওয়া দাওয়া করলো না। শিলা জিজ্ঞেস করাতে সে বলল, শরীরটা খারাপ, আজ সে খাবে না বলে দীপক শুতে চলে গেল। কিন্তু ঘুম এলো না। রুমার কথা, স্পর্শ, হাসি তার সারা মন জুড়ে খেলতে লাগলো। তবে কি সে রুমাকে ভালোবেসে ফেললো? সে রাতে শিলা তার পাশে এসে বসলো। তার কপালে হাত দিয়ে বলল, তোমার কি কিছু হয়েছে? দীপকের মনে হলো রুমার স্পর্শের কথা। রুমার স্পর্শে যে উষ্ণতা আছে সেটা যেন শিলার হাতে নেই। দীপক বলল, এমনি শরীরটা ভালো নেই। সেদিন দীপক অনেকক্ষণ জেগে শুয়ে রইল। ভাবতে লাগলো আগত দিনের কথা। পাশে মেয়ে রিঙ্কি ঘুমিয়ে আছে। তার ঘুমন্ত মুখের দিকে চেয়ে তার মনে হলো, না, তার এই আকর্ষণ, মিথ্যে ভালোবাসা, ভালো লাগা, এসবের মাঝে তার এই ফুটফুটে মেয়েটা হারিয়ে যাবে। সম্পর্ক যত এগোবে সে আরো জড়িয়ে যাবে রুমার সাথে। আর একদিন শিলা জানতে পারবেই। দীপক একবার ভাবলো সে মেসেজ করে রুমাকে জানিয়ে দেয় যে সে আর এই সম্পর্ক রাখতে চায় না। সে খুব সুখী তার বউ আর মেয়েকে নিয়ে। দীপক মোবাইলটা বিছানার পাশ থেকে নেওয়ার সময় খেয়াল হলো বিছানায় শিলা নেই। সে সময় দেখলো রাত 2টো। এত রাতে শিলা কোথায় গেল? দীপক এই প্রথমবারের জন্য একটু ভয় পেয়ে গেল। সে কি শিলার কাছে ধরা পড়ে গেছে? শিলা কি অভিমান করে পাশের ঘরে শুয়ে পড়েছে? দীপক বিছানা ছেড়ে উঠে হল ঘরে চলে এলো। সে অবাক হয়ে দেখলো শিলা হল ঘরের সোফায় গুটিয়ে শুয়ে আছে।
ঘুমিয়ে পড়েছে কিনা বোঝা গেল না। দীপক এগিয়ে গিয়ে আস্তে করে শিলাকে ডাকলো। একবার, দুবার, তিনবারের পর শিলা মাথাটা ঘুরিয়ে দীপকের দিকে তাকালো। ঘরের নাইট ল্যাম্পে দীপক বুঝতে পারল শিলা চোখ দুটো লাল। দীপক গিয়ে শিলার পাশে বসতে শিলা উঠে বসলো। দীপক তার মাথায় হাত রেখে বলল, এখানে শুয়ে কেন? শিলা শুকনো মুখে বলল, এমনি। দীপক বলল, ঘরে চলো, এখানে এভাবে শুয়ে থাকা যায় নাকি? শিলা কোনো কথা না বাড়িয়ে ধীর পায়ে তাদের বেডরুমে চলে গেল। দীপকের কাছে শিলার এই আচরণ অস্বাভাবিক ঠেকল। সে রাতে দীপকের অনেক অনুরোধেও শিলা আর কোনো কথা বলেনি। মেয়ের পাশ ঘেঁষে চুপটি মেরে শুয়ে রইল। দীপক বেশ বুঝতে পারল শিলা ঘুমায়নি, ঘুমের ভান করে আছে। দীপকও পরে পাশ ফিরে শুয়ে পড়ল। পরের দিন সকালে দীপক একটু বেলা করে ঘুম থেকে উঠল। গত রাতে তার একটু দেরি করে ঘুমটা এসেছিল। আজ রবিবার, অফিস যাবার তাড়া নেই, কাজেই দেরি করে ঘুম ভাঙাতে তার কোনো অসুবিধা নেই। কিন্তু সে অবাক হলো শিলা তাকে সকালে চা পানে না ডাকার জন্য। ছুটির দিন হোক বা কাজের দিন, শিলা আর সে সকালে একসঙ্গে বসে চা পান করে। দীপকের মনে পড়ল কাল রাতের কথা। সে উঠে গিয়ে দেখলো শিলা বসার ঘরে সোফায় চুপচাপ বসে আছে, আর নিচে তার মেয়ে খেলা করছে। দীপক ফ্রেশ হয়ে শিলার পাশে গিয়ে বসলো। তাকে জানতে হবে কেন শিলা এই অস্বাভাবিক আচরণ তার সাথে করছে। রুমা নিয়ে মনে একটা দুশ্চিন্তা থাকলেও সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে শিলার পাশে গিয়ে তার হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, শিলা, তুমি এরকম করছো কেন? আমি কি কিছু অপরাধ করেছি? দীপক বুঝলো শেষ কথাটা বলতে গিয়ে তার গলাটা একটু কেঁপে উঠল। শিলা এবার তার মুখের দিকে তাকিয়ে আস্তে করে বলল, তুমি তো আমাকে আগে মিথ্যে বলতে না? কাল তো তোমার ফুল ডে অফিস হয়নি। আমাকে রাহুল ফোন করে তোমাকে চাইছিল। তুমি অফিসে আছো বলতেই ও বলল। আমি তো অফিস থেকেই বলছি। আর দীপক তো দুপুর 2:30টার সময় বেরিয়ে গেছে। শিলার চোখটা আবার জলে ভরে উঠল। সে আকুল নয়নে প্রায় বিনীতভাবে বলল, আমার জীবনে তুমি আর আমার মেয়ে ছাড়া আর কেউ নেই গো। তোমাদের প্রাণের সাথেই আমার প্রাণ, তোমাদের জীবনের সাথেই আমার জীবন। তুমি কিন্তু আমাকে ঠকিও না দীপক, তাহলে কিন্তু আমি আর বাঁচব না। দীপক বুঝল তার আসল ফাঁড়া কেটে গেছে। রুমার ব্যাপার তার বউ জানেনি, আর রাহুল যে অফিসে থাকবে সেটাও দীপক জানতো না। জানলে পরে সে ম্যানেজ করে আসতো। কিন্তু এই মুহূর্তের ঝড়ের জন্য দীপক শিলাকে জড়িয়ে ধরে বলল, আরে বোকা, রাহুল হলো জুনিয়র, সে কি আর জানবে আমি অফিসের কোন মিটিংয়ে কোথায় ছিলাম? তোমার বিশ্বাস না হয় তুমি আমার বসকে ফোন করো, নাও, আমি আমার নাম্বার লাগাচ্ছি। দীপক জানে শিলা বসের সাথে কথা বলতে ভয়ই পায়, সুতরাং সে কথা বলতে চাইবে না। আর যথারীতি সেটাই হলো। শিলা দীপকের কাঁধে মাথা রেখে বলল, তোমাকে তো আমি কখনো অবিশ্বাস করি না, কিন্তু আমার ভয় হয় আমার এই সুখের সংসার যেন ভেঙে না যায়। দীপক মনে মনে হাঁপ ছাড়ল। এ যাত্রা সে রেহাই পেল। কিন্তু বাইরের ঝড় থামলেও সে বুঝল মনের ঝড় তার বেড়ে চলেছে। শিলার করুণ কথাগুলো তার মনে একটা দাগ কেটে দিল। সামান্য তার অফিসে থাকা না থাকাতে শিলা যে এভাবে ভেঙে পড়েছিল, আর যদি রুমার সঙ্গে তার মেলামেশা সে জানতে পারে, না জানে কি হবে। দীপক এক অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে শিলার আড়ালে রুমার ফোন নম্বরটা মোবাইল থেকে মুছে দিল। তারপর দুজনে মিলে ঠিক করলো আজ তারা সারাদিন বাইরে কাটাবে। সারাদিন বাইরে কাটিয়ে সে রাতে মেয়ে ঘুমিয়ে পড়ার পর শিলা দীপকের বুকে মুখ লুকিয়ে যে প্রশ্নটা করলো, তাতে দীপক চমকে উঠল। শিলা আস্তে করে বলল, হ্যাঁ গো, রুমাকে? দীপকের চমকানিটা শিলা বুঝতে পারল না। দীপক যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক রেখে বলল, কে রুমা? শিলা মৃদু হেসে বলল, আমিও তাই জিজ্ঞেস করলাম, আপনি কে? বলল তোমার কলেজের বন্ধু, তোমার নাম্বার জোগাড় করেছে অন্য কোনো বন্ধুর কাছ থেকে, তোমার সাথে দেখা করতে চায়। দীপক এবার একটু ভয় পেয়ে গেল। না, রুমাকে তো এতটা ডেসপারেট বলে মনে হয়নি। একেবারে বাড়িতে আসবে? দীপক কিছুটা মনে করার চেষ্টার ভান করে বলল, ও রুমা, হ্যাঁ হ্যাঁ, কলেজে পড়তো বটে, তা সে আবার কি চায়? শিলা দীপককে এমনভাবে আঁকড়ে ধরল যে কেউ যেন দীপককে কেড়ে নিতে চাইছে। সেভাবে ধরে বলল, তা আমি কি জানি, বলল তোমাকে একটা ফোন করতে। আর কিছু মনে করো না, তোমাকে না বলে আমি তোমার ফোন রিসিভ করেছি। আসলে অনেকক্ষণ ধরে রিং হচ্ছিল, আর তুমি তখন একটু নিচে গেছিলে। দীপক শিলাকে নিজের আরো কাছে টেনে নিয়ে বলল, সে দেখা যাবে।
মুখে বলল বটে, কিন্তু তার মনে একটা অজানা ভয় ঢুকে গেল। শিলার যে অবস্থা সে আজ সকালে দেখেছে সেটাকে নিয়ে ছেলেখেলা করা যায় না। দীপকের মনে হলো বউ যতই সরল মনের হোক না কেন, সংসারের জন্য তারা সব কিছু করতে পারে। দীপকের সে রাতে ভালো ঘুম হলো না। তার মনের ভিতরে দোলাচলটা বেড়ে গেল। এখন যে সে রুমাকে ছাড়তে চাইলেও পারছে না। নিস্তব্ধ ঘরে শিলার জড়িয়ে ধরা হাতটা সরিয়ে সে উঠে বসলো। নাইট ল্যাম্পের আলোয় সে শিলা তার মেয়ের মুখের দিকে চেয়ে রইল। কি নিষ্পাপ এই মুখ দুটো! আর সে কি না এদের ছেড়ে রুমার সাথে সম্পর্ক করছে? না, যা হবার হবে। রুমা আসলে আসুক, সে আর রুমাকে ফোন করবে না, তার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। পরের দিন অফিসে সে কাজে মন বসাতে পারল না। রুমার প্রতি অমোঘ আকর্ষণ ভুলে গিয়ে এখন দীপক তার বাড়ি আসার আতঙ্কে ভুগতে লাগলো। সেদিন সে আর ভুলেও অনলাইনে এলো না। সেদিন সন্ধ্যায় বাড়ি গিয়ে ঘরে ঢোকা দরজার সামনে মেয়েদের চটি জুতো দেখে দীপক খুব ঘাবড়ে গেল। রুমা কি চলে এলো? কিন্তু সে তো বলেছিল রোববার আসবে। দীপক ভাবল সে আর ঘরে ঢুকবে না, পালিয়ে চলে যাবে। তার মনে হলো সে সত্যিই অসৎ পথে চালিত হচ্ছিল, তাই সে নিষ্পাপ শিলার সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে। কিন্তু তার পা পিছল না। সত্যিকে সামনে রেখে সে দেখবে, যা হবার তাই হবে। দীপক কলিং বেল বাজালো। মিনিট খানেক পরে দরজা খুলল শিলা। দীপক শিলার মুখের দিকে তাকালো না। কোনো একটা অজানা ভয়ে সে একটু কুঁকড়ে গেল। হঠাৎ তার শিলার হাসি মুখের কথা মনে এলো। এই জানো, আজ মা এসেছে। দীপকের মনে হলো তার পুনর্জন্ম হয়েছে। সে হাঁপ ছেড়ে বাঁচল। মুখে শুধু আস্তে করে বলল, কখন? শিলা হাসতে হাসতে বলল, বিকালে। ভাবলাম তোমায় ফোন করি, কিন্তু মাকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তাই আর হয়ে ওঠেনি। দীপকের শাশুড়ি মা খুব একটা আসেন না। উনিও শিলার মতোই সরল মনের মানুষ। জামাইয়ের বাড়ি আসাটা খুব একটা পছন্দ করেন না। তাই আজ ওনার আসার কারণটা দীপকের বোধগম্য হলো না। যাই হোক, দীপক নিজের সৌজন্যবোধ দেখে ওনাকে থেকে যাওয়ার অনুরোধ করলেন। কিন্তু শাশুড়ি মা যা বললেন তাতে দীপকের চিন্তা 4 গুণ বেড়ে গেল। শিলার মা এখানে এসেছেন বেশ কয়েকদিন থাকবে বলে। দীপক একটু দমে গেল বটে, কিন্তু হাসি মুখে বলল, বেশ তো, মেয়ের বাড়ি মানে নিজেরই বাড়ি তো, যতদিন মন চায় থাকুন। সে রাতে দীপককে অন্য ঘরে একা শুতে যেতে হলো। দীপকের মেয়ে বায়না ধরেছে যে দিম্মার সাথে শোবে, আর মেয়ে এখনো শিলাকে ছাড়া শোয়ার অভ্যাস করেনি। দীপক রাতে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সেই রুমার কথা। তার সামনের রবিবার আসার কথা। কিন্তু এসে সে কি করবে, কি বলবে? দীপকের মনে হলো যেভাবেই হোক রুমার আশা আটকাতে হবে, না হলে তার সংসার তছনছ হয়ে যাবে। দীপকের মনে হলো রুমার সাথে একবার কথা বলতে হবে। রুমার ফোন নম্বর সে মুছে দিয়েছে, কিন্তু লক থেকে পেয়ে যাবে। সে খুঁজে রুমার নাম্বারে রিং করলো। 4 বাজার পর ও প্রান্ত থেকে উত্তর এলো, কি গো, বউ ছাড়লো? আমি তো ভাবলাম বউ তোমায় আঁচল দিয়ে বেঁধে রেখেছে। তারপর বউ ভক্ত দীপক বাবু কি মনে করে? দীপক এরকম তির্যক কথা আশা করেনি, তাই সে খানিকটা থতমত খেয়ে বলল, তুমি কি সামনের রবিবার আমার বাড়ি আসছো? ও প্রান্ত থেকে উত্তর এলো, আসবো না কেন বলো? তুমি আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে পালিয়ে যাচ্ছ। আমাকে দেখে তোমার ভালোবাসা উঠলে উঠছে, কিন্তু বউয়ের কাছে ফিরে গেলেই বউয়ের আঁচলের তলায় ঢুকে যাচ্ছ। আমি দেখতে চাই তোমার বউয়ের কি আছে যা আমার মধ্যে নেই। দীপক একটু ঘাবড়ে গেল, কিন্তু এ ফাঁদে পা সে নিজেই দিয়েছে। রুমার প্রতি তারও আকর্ষণ কম নেই। তাই এ বিপদ থেকে তাকে উদ্ধার করারও আর কেউ নেই। নিজেকেই নিজে উদ্ধার করতে হবে। দীপক বলে উঠল, দেখো, আমরা দুজনে প্রাপ্তবয়স্ক, আর আমরা দুজনেই দুজনের সম্পর্কে কিছু না লুকিয়ে এক নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ছিলাম। আমাদের আর এগোনো উচিত হবে না একদম। প্লিজ রুমা, তুমি আমাকে ভুলে যাও। দীপককে আরো ভয় পাইয়ে রুমার উত্তর এলো, ভুলে যাব কেন? আমার ভালোবাসা ঠুনকো নয়। তুমি আমাকে আঘাত দিয়ে মেয়ে বউ নিয়ে সুখে থাকবে, আর আমি ঘরে বসে কাঁদবো? সেই দিন আর নেই দীপক বাবু। আমাকে আঘাত দিলে তোমাকেও আঘাত পেতে হবে। তোমার মতন আমার ভবঘুরে মন নয়। আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু তোমার বউকে জানিয়ে, সেও জানুক। সে যাকে ভালোবাসে সে খাঁটি হিরে নয়, তার মধ্যে অনেক খাদ আছে। সব জেনে যদি সে তোমাকে নিয়ে থাকতে চায়, তবে জানবো তুমি অনেক পুণ্য করে এসেছো। আর তুমি সেই মেয়েরই স্বামী যে শুধু সংসারের বাইরে অন্য কিছু ভাবতে শেখেনি।
রোববার পর্যন্ত অপেক্ষা করো, আমি আসবো। এই বলে রুমা ফোনটা কেটে দিল। দীপক অনুভব করলো তার ভিতরে একটা কাঁপুনি হচ্ছে। সে হয়তো আর বাঁচবে না। দীপক উঠে বসলো, বিছানার পাশের জানলাটা খুলে দিল। দূরের রাতের আকাশে তারাগুলো জ্বলজ্বল করছে। চারিদিকে ঘন কালো অন্ধকার। এই অন্ধকারে সব পাপ কাজ মুছে যায়। তার মনে হলো এই অন্ধকারে সে হারিয়ে যাবে, চিরদিনের মতো এই পৃথিবী থেকে হারিয়ে যাবে, যেখানে না থাকবে রুমা, না থাকবে শিলা। দীপকের মনের ভিতরে একটা ভীষণ ধরনের কুচিন্তা কাজ করতে লাগলো। না, তার জীবনে আর কোনোদিন সে রোববার আসতে দেবে না। সে উঠে গিয়ে আলমারি থেকে শিলার একটা শাড়ি বার করার চেষ্টা করতে শুনল দরজায় একটা মৃদু আঘাত। কেউ ঠক ঠক করে আওয়াজ করছে। দীপক একটু ঘাবড়ে গেল। সে দরজার কাছে গিয়ে ভালো করে কান পাতল। মৃদু আওয়াজের সাথে সে শিলার গলার স্বর শুনতে পেল। দরজাটা খোলো, আমি। দীপকের মনে হলো তার এপাশে হারিয়ে যাবার দরজা আর ওপাশে ফিরে আসার। দীপক খেই হারিয়ে ফেলল। কি করবে সে? কিন্তু এদিকে দরজার মৃদু আঘাতটা একটু একটু করে জোর দিচ্ছে। দীপক আর থাকতে না পেরে দরজাটা খুলে দিল। শিলা ভিতরে এসে চুপি চুপি বলল, ও ঘরে মা আর মেয়ে ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম তোমার কাছে চলে আসি। শিলা দীপকের গায়ের মধ্যে নিজেকে নিয়ে বিছানার মধ্যে গিয়ে পড়ল। অন্ধকার ঘর, বাইরে তারারা টিমটিম করছে। শিলা ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল, কি গো, আজ এই রাতে আমি আর তুমি সম্পূর্ণ একা। কতদিন পরে হলাম বলো তো? আজ আমি তোমার কাছে শেষ হয়ে যেতে চাই। অন্ধকারে শিলার ঠোঁট দীপকের ঠোঁটে এক প্রকার ডুবে গেল। কিন্তু শিলা অনুভব করল তার গালে কয়েক ফোঁটা জল, জলের স্বাদটা নোনতা। শিলা দীপকের হাতে হাত দিল। সম্পূর্ণ ভেজা চোখ। শিলা উঠে বসলো। দীপকে ঠেলে জিজ্ঞেস করলো, তুমি কি কাঁদছো? কি গো, তোমার কি হয়েছে? দীপক এতক্ষণ নিজেকে কোনো রকমে কন্ট্রোল করে রেখেছিল। এবার শিলার কথায় সে হাউ হাউ করে বাচ্চা ছেলের মতন কেঁদে উঠল। তার মনে হলো সে সব কথা বলে দেবে, সব। কিন্তু তার মুখ থেকে বেরোলো শুধু, শিলা, আমি তোমার যোগ্য স্বামী নই, তুমি আমাকে ভুলে যাও। শিলা এই ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না। সেও কিছুটা ভয় পেয়ে গিয়ে দীপককে বলল, কি হলো তোমার? ওরকম কথা বলো না, তুমি ছাড়া আমার কেউ নেই, কেউ নেই। শিলা আসল ঘটনার বিন্দু বিসর্গ না জেনে দীপককে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সেদিন রাতে স্বামী স্ত্রী দুজন দুজনকে জড়িয়ে অনেকক্ষণ কাঁদলো। তারপর রাতের গহন অন্ধকারে আকাশে তারাকে সাক্ষী রেখে দুজনে দুজনের মধ্যে হারিয়ে গেল। পরের দিন সকালে রাতের ঘটনা নিয়ে কেউ কোনো কথা বলল না। দীপকের মনে হলো শিলাকে সে সব খুলে বলবে। জীবনে চলার পথে সবাই ভুল করে, তাতে যদি কেউ নিজেকে শোধরায় তাতে পাপের কিছু হয় না। তার দৃঢ় বিশ্বাস শিলা তাকে শোধরানোর সুযোগ দেবে। শিলা ভাবল, তার গত রোববারে সন্দেহ করাকে হয়তো দীপক মন থেকে মেনে নিতে পারেনি। জীবন শুরু হলো আবার এক চাওয়া পাওয়া চাহিদা নিয়ে। দীপকের মনে হলো রোববারের আগেই সে শিলাকে সব জানাতে হবে। আর সেটা রুমাকে সে বলে দিয়ে বলবে, তুমি বলো আর নাই বলো, শিলা সব জানে, আর জেনেও সে আমাকে আগের মতোই ভালোবাসে। কিন্তু দীপকের বলার হয়ে উঠল না। তার কিছুটা ঘরে শাশুড়ি মা থাকার জন্য, আর কিছুটা নিজের ভুল কাজ স্বীকার করার অক্ষমতার জন্য। একটাই তার কাছে আসার খবর, যে রুমা আর একদিনে তাকে ফোন করেনি। দীপক রোজ রাতে ভেবেছে সে সব শিলাকে বলবে, কিন্তু সেদিনের পর থেকে রুমা রাতে আর দীপকের ঘরে আসেনি। আজ রবিবার। গত ৩-৪ দিন রুমার ফোন বা মেল কিছু না আসায় দীপক ভেবে নিয়েছিল রুমা আসবে না। কিন্তু রোববার সকালে তার কাছে একটা রুমার মেসেজ এলো, আমি আজ আসছি, ঠিকানাটা পারলে লিখে পাঠাও, না হলেও কোনো অসুবিধা নেই। দীপকের মনে আবার পৃথিবীর সব কালো দিক ঢুকে পড়ল। সে অনুভব করলো আজ বোধহয় তার শেষ দিন। একবার ভাবলো সে লিখে পাঠায়, তোমার আর আসার দরকার নেই, আমি শিলাকে সব বলে দিয়েছি। আবার ভাবলো এতে কোনো লাভ নেই, ও যা মেয়ে, আসার মন চাইলে চলেই আসবে। দীপক কোনো রিপ্লাই দিল না, আসলে আসুক। কিন্তু না, আবার দীপকের মনে একরাশ কুচিন্তা ঘিরে ধরল। তার এই সংসার, শিলার সরল মনের ভালোবাসা, এটা কি আজ শেষ হয়ে যাবে? আচ্ছা, শিলা কি চলে যাবে? দীপকের হঠাৎ মনে হলো, শিলা কি জেনে বুঝেই শাশুড়ি মাকে ডেকে পাঠিয়েছে যে আজ এই ঘটনার পরে সে চলে যাবে? এমন সময় শিলা চায়ের কাপ হাতে নিয়ে ঢুকলো। কাপ দুটো টেবিলে নামিয়ে বলল, হ্যাঁ গো, আজ তোমার কলেজের বন্ধুর আসার কথা না? কি যেন তার নাম? দীপক কিছুটা থতমত খেয়ে বলল,
কে বলো তো? শিলা বলল। আমি কি জানি, তোমার বন্ধু। দীপক একটু ঘাবড়ানো কণ্ঠস্বরে বলল, ও আসলে ঠিক খবর দিত। দীপকের মনে হলো সে এবার সব খুলে বলে দিক। শিলা হয়তো বা তাকে মাফ করবে, কিন্তু রুমা যদি আজ আসে, তাহলে তার শাশুড়ি মায়ের সামনে তাকে মাটিতে মিশে যেতে হবে। দীপক মনটা আরো শক্ত করলো। বলতে শুরু করার আগেই কলিং বেলের আওয়াজ পেল। দীপকের বুকটা ধক করে উঠল। মনে হলো এই তার সাথে শিলা শেষবারের মতন বসে চা পান। শিলা উঠে গিয়ে দরজা খুলে দীপককে উদ্দেশ্য করে বলল, এই, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে। দীপকের পাটা যেন ভারী হয়ে গেল। তার মনে হলো পাপ বাপকেও ছাড়ে না। কিন্তু তাকে আশ্বস্ত করে ঘরে এসে যে ঢুকলো, তাদের ফ্ল্যাটের নতুন কেয়ারটেকার। গতকাল রিক্রুট হয়েছে, সবার ঘরে ঘরে গিয়ে আলাপ করে আসছে। নতুন, তাই তাকে শিলা চেনে না। নতুন কেয়ারটেকারের সাথে মিনিট কুড়ি কথা হলো দীপকের। তারপর সে চলে গেল। সে যাবার পর দীপক দেখলো শিলা সামনে কোথাও নেই। ড্রয়িং রুমে এসে দেখলো তার মেয়ে আর শাশুড়ি মা। সে জিজ্ঞেস করে জানতে পারলো শিলা পাশের ফ্ল্যাটে কমলা বৌদির ঘরে গেছে। কমলা বৌদির সাথে শিলার সখ্যতা আছে, কিন্তু দীপক বাড়ি থাকলে সে সাধারণত যায় না। তবে আজ গেল কেন? দীপক ঘরে গিয়ে ঢুকলো। এমন সময় সে টের পেল তার মোবাইলে আরেকটি মেসেজ এসেছে। কাঁপা কাঁপা হাতে সেটা তুলে দেখলো, আর তার আশঙ্কা সত্যি। সেন্টার রুমা। ঠিকানাটা পাঠালে না? ঠিক আছে, আমি আসছি বিকেল 5টায়। দীপকের মনে হলো এ যেন তার ফাঁসির হুকুম হয়ে গেল। সময় ঠিক, শুধু ফাঁসুরের অপেক্ষা বিকেল 5টা পর্যন্ত। দীপক এবার বেপরোয়া হয়ে উঠল। শিলাকে সব বলতেই হবে। বুঝিয়ে বললে নিশ্চয়ই সে বুঝবে। কিন্তু কোথায় শিলা? এখনো সে এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে দীপক নিজেই কমলা বৌদির ঘরে গিয়ে ঢুকলো। কমলা বৌদির বয়স হয়েছে। ঘরে কর্তাগিন্নি থাকেন। কর্তা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এক মেয়ে আছে, বিয়ে হয়ে গেছে। দীপককে দেখে কমলা বৌদি বলল, কি গো, বউয়ের জন্য মন খারাপ করছে? তা বাপু, আমি ওকে আটকে রেখেছি। দেখো না, আজ মেয়ে জামাই আসছে, ভাবলাম একটু চিংড়ির মালাইকারি করব। তা বাপু, তুমি তো জানো আমি নারকেল কুড়োতে পারি না, তাই শিলাকে বললাম। তুমি কিছু মনে করলে না তো বাবা? দীপক হাসি মুখে বলল, না না। শিলা ঘরের মাঝখানে নারকেল কুড়োচ্ছিল। সে মুখ তুলে বলল, আমি আসছি গো, আর মিনিট 10। দীপক চলে এলো। ঘরে বসে ভাবলো, এই যে কমলা বৌদি আর দাদা, তাদের জীবনে কি কোনোদিন এরকম ঘটেছিল? হয়তো না, বা হয়তো হ্যাঁ। কে জানে। এই পৃথিবীর কোথায় কি ঘটে চলেছে তার হিসেব কেউ রাখে না। অথচ সম্পর্কে টানাপোড়েনের কচকচানি সবাই বেশ কচকচিয়ে উপভোগ করে। এই যে তার এই ঘটনা, এটা যদি ঘরের বাইরে যায়, তাহলে সে বেশ কয়েকদিন লোকের ঘরে আলোচনার বিষয় হয়ে যাবে। দীপক ভাবল, হায় ভগবান, সমাজের নিয়মের বাইরে চললে মানুষ যেন ভিন গ্রহের জীব হয়ে যায়। কত যে চর্চা হয় তার কোনো ইয়াত্তা নেই। না, এখনো শিলা এলো না। দীপক ঘড়ি দেখল, 11:30। আর মাত্র 5.5 ঘন্টা। তারপর অপরাধ স্বীকার না করলে এক অজানা শাস্তি তার জন্য অপেক্ষা করছে। শিলা যখন এলো, তখন বেলা 12টা বেজে গেছে। কিন্তু দীপক সুযোগ পেল না তার সাথে সেভাবে কথা বলার। শিলা রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ল। সময় যত এগোচ্ছে, দীপক বুঝতে পারল তার হৃদস্পন্দন ততই বাড়ছে। না, শিলাকে আর একা পাওয়া গেল না। রান্না, স্নান, ঠাকুরের পুজো, খাওয়া দাওয়া করতে করতে বেলা 3টে বেজে গেল। দিন দুপুরে বউকে নিয়ে ঘরে বসে কথাও বলা যাবে না, শাশুড়ি মা আছেন। দীপক ভাবল, আর একবার রুমাকে ফোন করে বোঝানোর চেষ্টা করে। দরকার পড়লে সে কাকুতি মিনতি করে বলবে তাকে রেহাই দিতে। কিন্তু তাকে অবাক করে রুমা একটাও ফোন রিসিভ করলো না। দীপক দেখলো সময় বয়ে যাচ্ছে। বিকেল 4টে বেজে গেল। ও ঘরে শিলারা দিবানিদ্রায়। কিন্তু দীপকের শান্তির ঘুম অনেক দিন ধরেই নেই। একটা ছোট্ট বেহিসেবি জীবন তাকে তিলে তিলে শেষ করছে। রুমা সেই তিল তিল করে মরার জীবন এবার একেবারে শেষ করে দিতে আসছে। দীপকের মনে হলো এখন পাশে শিলা থাকলে বেশ ভালো হতো। কিন্তু ভাবনার পাওনা, জীবন ইচ্ছে মতো হয় না। দীপক বিছানায় একটু এলিয়ে পড়ল। একটু যেন তার ঝিমুনি চলে এসেছিল। হঠাৎ কলিং বেলের আওয়াজে সে তড়াক করে লাফিয়ে উঠল। ঘড়ি দেখলো পুরো 5টা। একরাশ আশঙ্কা ভয়ে সে দৌড়ে গেল দরজার কাছে। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলল। সে ভুলেই গেল আইহোল দিয়ে বাইরের লোককে দেখা যায়। দরজাটা খুলে দীপক চমকে গেল। না, রুমা আসেনি। এসেছে সেই সকালের কেয়ারটেকার। তাকে দেখে দীপক বিস্ফারিত চোখে বলল, তুমি? আবার কি হলো? কেয়ারটেকার একটু ঘাবড়ানো স্বরে বলল,
আগে একটা মেয়ে ছেলে এসেছিল, আপনার ফ্ল্যাটটা কোথায় জিজ্ঞেস করলো। তা আমি বললুম, কিন্তু সে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে চলে গেল। দীপক প্যাকেটটা হাতে নিয়ে ধন্যবাদ জানিয়ে ঘরে ঢুকে এলো। কলিং বেলের আওয়াজে শিলাও উঠে এসেছে। দীপকের হাতে প্যাকেটটা দেখে জিজ্ঞেস করলো, কি গো এটা, কে পাঠিয়েছে? দীপক কথা না বলে ঘরে ঢুকে প্যাকেটটা খুলল। একটা রাধাকৃষ্ণের মূর্তি। না, কোথাও রুমার নাম লেখা নেই। শিলা হাতে নিয়ে বলল, বাহ, বেশ সুন্দর তো, এটা আমাদের বেডরুমে রাখবো। দীপক মৃদু হেসে বলল, ঠিক আছে। শিলা মূর্তিটা নিয়ে পাশের ঘরে চলে গেল। এমন সময় দীপকের মোবাইলে আর একটা মেসেজ এলো। দীপক সেটা দেখতে দেখতে অনুভব করলো তার ঘাম দিয়ে জ্বর ছাড়ছে। সে বিছানায় বেশ আরাম করে বসলো। মনে হলো অনেক দিন পর সে নিজের ঘরের বিছানায় বসেছে। মেসেজটা দীপক আবার পড়ল। দীপক, আমি যা চাই তাই পেয়েই ছাড়ি, কিন্তু তোমাকে ছেড়ে দিলাম। কেন দিলাম জানি না, মন থেকে দিলাম কি না তাও জানি না। তুমি বিবাহিত জেনেও আমি তোমাকে ভালোবেসেছিলাম। এই সমাজে হয়তো এটা একটা পাপ, কিন্তু আমার কাছে নয়। ভালোবাসার যেমন কোনো বয়স হয় না, তেমন আমার কাছে যাকে ভালোবাসছি সে বিবাহিত না অবিবাহিত তার কোনো মানে হয় না। আমি তোমায় চেয়েছিলাম এবং পেয়েও ছিলাম, কিন্তু ধরে রাখতে পারলাম না। সেটা আমার দোষ নয়, এই সমাজের দোষ। যাই হোক, এই মূর্তিটাকে আমার একটা সত্তা হিসেবে ঘরে রেখো। আমাদের মধ্যে আর কোনোদিন দেখা হবে না। আর একটা কথা, সমাজকে যদি ভয় পাও, তাহলে সমাজের নিয়ম ভেঙে আর কোনো সম্পর্কে জড়িয়ে পড়ো না। সবাই রুমা না হতেও পারে। ভালো থেকো আর ভুলে থেকো। ইতি তোমার হারিয়ে যাওয়া রুমা। দীপক মেসেজটা ডিলিট করে শিলার উদ্দেশ্যে বলল, শিলা, মূর্তিটা একবার নিয়ে এসো তো, ভালো করে দেখি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন।